নমস্কার, আমি প্রতীক। আজ আরও একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। 1945 সালের 18ই আগস্ট যে মিথ্যে বা নেতাজি পরিকল্পিত বিমান দুর্ঘটনার গল্প জনমনে আজও সংশয়ের সৃষ্টি করে, সে বিষয়ে বিশেষ কিছু তথ্য তুলে ধরতে আজকে আমার এই ভিডিওর উপস্থাপনা। তো আজকে বিশেষভাবে আমি যেই জিনিসটার উপর ফোকাস করব বা যেই জিনিসটা আপনাদের সামনে ব্যক্ত করব, তা হলো কংগ্রেস সরকার দ্বারা কিংবা বলা যেতে পারে নেহেরু সরকার দ্বারা তৈরি শাহনাজ কমিটি এবং পরবর্তীকালে ইন্দিরা গান্ধীর দ্বারা তৈরি খোসলা কমিশনে বেশ কিছু প্রত্যক্ষদর্শী বা সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে তাদের যে সাক্ষ্য প্রদান তার মধ্যে নানাবিধ অসঙ্গতি লক্ষ্য করা গেছে। তো সেই বিষয়ে আমি বেশ কিছু সাক্ষীর সাক্ষ্য আপনাদের সামনে তুলে ধরব। আপনারা আশা করি সুস্থ মস্তিষ্কে যে কেউই বিচার করতে পারবেন যে সেই সাক্ষীগুলো যারা সাক্ষ্য প্রদান করেছেন তাদের কথার মধ্যে কতটা অবাস্তবিক ব্যাপার কাজ করছে। তো প্রথমেই আসি শাহনাজ কমিশনের 37 নম্বর সাক্ষী কর্নেল নোনাগাকির কথায়। তো তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে বিমান দুর্ঘটনার বিষয়টা ব্যক্ত করার জন্য, তো তিনি প্রথমেই বিমান দুর্ঘটনার যে গল্প বলেছিলেন তা অত্যন্ত হাস্যকর বলে আমার কাছে মনে হয়েছে। কারণ 60 মিটার উঁচুতে একটা বিমান উঠেছে এবং তারপরেই তিনি কান ফাটানো শব্দ পান এবং তারপরে বিমানটি গোত্তা খেয়ে নিচের দিকে মুখ করে পড়ছে সেটা অনুভব করেন। কিন্তু আবার তিনি এও বলেছেন যে বিমানটি দুটুকরো হয়ে যায়। কিন্তু অবাক করার যে কাণ্ডটা, যেটা হয়তো আপনারাও বুঝবেন, তাকে জিজ্ঞেস করা হয় তাহলে সেখান থেকে সে কিভাবে বেঁচে ফিরলেন। তো তিনি বললেন বিমানটি দুটুকরো হওয়ার পর তিনি বিমানের দরজা দিয়ে নাকি বেরিয়ে এসেছিলেন। তো একটা বিমান 60 ফুট উঁচুতে ওঠার পর গোত্তা খেয়ে নিচে পড়ে দুটুকরো হয়ে যাওয়ার পর একটা মানুষ সুস্থ স্বাভাবিকভাবে বিমান থেকে বেরিয়ে এসেছেন। সেই বিমানে যাত্রী সংখ্যা ছিল মোট 13। তার মধ্যে তিনি একজন বেরিয়ে আসতে পেরেছেন এবং সাক্ষ্য দিচ্ছেন সুস্থ অবস্থা। এরপরে আসি আমি পরবর্তী একটা সাক্ষ্যর বিষয়ে, সাক্ষীর ব্যাপারে বলতে। তিনি হচ্ছেন মেজর তারা কোনো। তিনি দাবি করেন যে তিনি একজন পাইলট ছিলেন, বিমানটি চালাচ্ছিলেন। তো তার শাহনাজ কমিশন এবং খোসলা কমিশনে দেওয়া বক্তব্য অনুযায়ী বিমানটি 100 ফুট উচ্চতায় ছিল এবং তিনি তখনই বিস্ফোরণের শব্দ পান এবং বিমানটি বাঁ দিকে হেলে পড়ে এবং তারপরে মাটিতে পড়ে এবং বিমানটি নাকি তছনছ হয়ে যায়। তো বিমানটি যদি তছনছ হয়ে যায় তো তাকে জিজ্ঞেস করা হয় যে তিনি কিভাবে বেঁচে ফিরলেন। তখন তার যে উত্তর ছিল, তিনি সেই উত্তরে বলেছিলেন যে তিনি নাকি বিমানের জানলা দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। তো একটা বিমান যখন সম্পূর্ণভাবে পর্যুদস্ত হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, গুড়িয়ে যাচ্ছে, সেখানে একজনের বিমানের জানলা দিয়ে এত সহজে বেরিয়ে আসা কিভাবে সম্ভব? এবং তিনি নিজেকে পাইলট বলে দাবি করলেও পরবর্তীতে বিভিন্ন প্রশ্নে জানা গেছে যে বিমানের ককপিট সম্বন্ধে তার কোনো ধারণাই নেই। তো পরবর্তী যে সাক্ষী বা প্রত্যক্ষদর্শীর বিষয় আপনাদের বলবো, তিনি হলেন মেজর তাকাসি ইয়াহো। তো 43 নম্বর সাক্ষী ছিলেন তিনি শাহনাজ কমিশনের এবং 1971 সালে খোসলা কমিশনেও তিনি তার সাক্ষ্য প্রদান করেছেন। তো তার যে সাক্ষ্য তা ছিল আরো বিস্ময়কর। তার মতে বিমানটি ওঠা মাত্রই দুর্ঘটনাটা ঘটে এবং বিমানটি নিচে আছড়ে পড়ে, মুখটা ক্ষতিগ্রস্ত হয়, বিমানের মুখের দিকটা ক্ষতিগ্রস্ত হয় এবং তারপরে বিমানটি স্বাভাবিক অবস্থায় আসে। এবং তিনি খুব অত্যন্ত সেফ একটা উত্তর দিয়েছেন। যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তাহলে তিনি কিভাবে সুস্থভাবে ফিরে আসতে পেরে সক্ষম হয়েছিলেন, তিনি বলেছিলেন যে এই ঘটনা ঘটার সময় তিনি জ্ঞান হারান, কিন্তু যখন তার জ্ঞান ফেরে তিনি নিজেকে সুস্থ স্বাভাবিক রূপে দেখতে পান। তো আমার মতে হচ্ছে সেফ কোনো উত্তর হয় না। কিন্তু সমস্যার বিষয়ে যেখানে মোট 13 জন যাত্রী, সেখানে বিশেষভাবে
নেতাজি বাদে 5 জন, যাদের মধ্যে একজন পাইলট, একজন সহকারী পাইলট, একজন রেডিও অপারেটর, একজন গান অপারেটর, উইপন অপারেটর, আর একজন যার নাম বিশেষভাবে উল্লেখ করা অত্যন্ত প্রয়োজন, রুশ অধ্যুষিত মাঞ্চুরিয়ার চিফ স্টাফ এবং এই রুশ অধ্যুষিত মাঞ্চুরিয়ার চিফ অফ স্টাফ এবং বিশেষজ্ঞ সিদেই। নেতাজি বাদে যাত্রী তালিকায় যে 5 জনকে নিহত বা নিখোঁজ বলে জানা গেছিল, তাদের নিখোঁজ বা নিহত হওয়া কি অত্যন্ত জরুরি ছিল নেতাজিকে তার সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য? বিষয়টা আপনাদেরই ভাবতে হবে। তো পরবর্তীতে যে সাক্ষীর বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, তা আমাকে তার সাক্ষ্য প্রদান আমাকে অত্যন্ত বিস্মিত করেছে। যার কথা আমি বলছি, তিনি ছিলেন সেই বিমান দুর্ঘটনার একমাত্র ভারতীয় প্রত্যক্ষদর্শী, নেতাজির সহকারী এবং বিশ্বাসযোগ্য অনুগামী। আশা করি বুঝতেই পারছেন আমি যার কথা বলছি, তিনি হলেন মেজর হাবিবুর রহমান। তার সাক্ষ্য নেওয়া হয়েছিল 3 থেকে 6 এপ্রিল 1956 সালে দিল্লিতে। তিনি ছিলেন শাহনাজ কমিশনের 4 নম্বর সাক্ষী। তার এই বিমান দুর্ঘটনা নিয়ে যে বিবরণ, পূর্বে তিনি বিমান দুর্ঘটনার বিভিন্ন রকমের বিমান দুর্ঘটনার সময় ব্যক্ত করেছেন, বিমান দুর্ঘটনার যে স্থান সে নিয়ে অনেক রকম কথা বলেছেন। এবার শাহনাজ কমিশনে দেওয়া তার যে বিবরণ, সেটা আপনাদেরকেও আশা করি বিস্মিতই করবে, কারণ আমার কাছে এটা খুব হাস্যকর মনে হয়েছে। কারণ তার বিবরণ অনুযায়ী, তার ব্যাখ্যা অনুযায়ী বিমানটি প্রায় 1000 ফুট উচ্চতায় ছিল এবং কান ফাটানো শব্দে তার মনে হলো যে হয়তো কোনো শত্রুপক্ষ গোলাবর্ষণ করছেন বিমানের দিকে, এবং বিমানটি গোত্তা খেয়ে নিম্ন মুখে মাটির দিকে পড়ছে এবং কিছু সেকেন্ডের পরেই বিমানটা মাটিতে পড়লো। কিন্তু তার সাক্ষ্য অনুযায়ী বিমানটা কোনো রকম ক্ষতি হলো না। আমার অন্তত জানা নেই যে পৃথিবীর বুকে কোনো কারখানায় এরূপ বিমান তৈরি হয় কিনা। যদি হতো তাহলে হয়তো যুদ্ধের সময় এত রক্তপাত, এত মৃত্যু বা বিমান ভেঙে পড়ার যে বিষয়, সেগুলো আমরা জানতে বা শুনতে কখনোই পেতাম না। তাহলে খুব সহজেই শত্রুপক্ষ সেরূপ বিমান তৈরি করে যুদ্ধে নামতো। যাই হোক, আসল কথায় আসা যাক। তা হলো পরবর্তীতে তার কথা অনুযায়ী জানা যায় কি, ফার্স্ট অফ অল আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে বিমানটার কথা বলা হয় বা যে বিমানটাকে এই পরিকল্পিত বিমান দুর্ঘটনায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়, সেই বিমানে প্রথমত কোনো সিট বেল্ট ছিল না, এবং যদি 1000 ফুট উচ্চতা থেকে কোনো বিমান মাটিতে ধসে পড়ে, তাহলে সেটার আর কোনো অস্তিত্ব থাকার কথা নয়, ভেঙে গুড়িয়ে যাওয়ার কথা। কিন্তু হাবিবুর রহমানের সাক্ষী অনুযায়ী তা হয়নি। এর আগে যে 2 বা 3টি সাক্ষ্যর কথা আপনাদের সামনে তুলে ধরলাম, কর্নেল নোনাগাকি, তারাকোনো, তাদের কথা অনুযায়ী একজন বলছেন 60 ফুট উচ্চতায় ছিল, ডান দিক হেলে পড়েছে, একজন বলছে 100 ফুট প্রায় উচ্চতায় ছিল, বাদিক হেলে পড়েছে, এবং হাবিবুর রহমানের কথা অনুযায়ী 1000 ফুট উচ্চতায় ছিল, মাটিতে ধসে পড়ার পরেও সেই বিমানের কোনো রকম ক্ষতি হয়নি। এবং তার ব্যাখ্যা অনুযায়ী নেতাজি ছিলেন পেট্রোল ট্যাঙ্কের একদম পাশে, তাই বিমান দুর্ঘটনার ফলে তার 3rd ডিগ্রি বার্ন হয়ে যায়। কিন্তু যে বিমানে 13 জন যাত্রী বিমানের যে ফ্লোর সেখানে বসেছিলেন এবং সেখানে কোনো সিট বেল্ট ছিল না, তাহলে যখন নিম্নমুখে বিমানটি ধসে পড়বে, তখন নিশ্চয়ই যে পজিশনে বসেছিল সে পজিশনে থাকা কখনোই সম্ভব নয়, এবং 13 জন যাত্রীর একজনেরও সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে ফেরা কখনোই সম্ভব নয়। কিন্তু আগেও বলেছি, আবারও বলছি, অবিশ্বাস্যভাবে নেতাজি বাদে বিশেষ 5 জনই নিহত বা নিখোঁজ রূপে সকলের সামনে তুলে ধরা হয়। তাদের মধ্যে একজন ছিলেন পাইলট,
সহকারী পাইলট, রেডিও অপারেটর, গান অপারেটর এবং মুখ্য যার কথা না বললেই নয়, রুশ অধ্যুষিত মাঞ্চুরিয়া এলাকার চিফ স্টাফ জেনারেল সিদেই। আমি আবারও বলছি, তাহলে কি নেতাজিকে তার সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য, প্ল্যান অনুযায়ী সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য কি 5 জনের নিহত হওয়া বা নিখোঁজ হওয়াটা জনমানবের সামনে অত্যন্ত জরুরি ছিল সেদিন? পরবর্তীতে এই হাবিবুর রহমানকেই ভোলাভাই দেশাইয়ের যখন জানতে চেয়েছিলেন হাবিবুর রহমানের কাছে যে তার শেষ ইচ্ছা একবার যেন হাবিবুর রহমান নেতাজি সেই বিমান দুর্ঘটনা ঘটেনি সেই বিষয়টা নিয়ে বলে আর কি, এটা জানতে চেয়েছিলেন যখন নেতাজির বিমান দুর্ঘটনা সম্পর্কে যখন তার শেষ বেলায় তিনি জানতে চেয়েছিলেন, তো তখন হাবিবুর রহমান অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলেন যে তিনি তার কমান্ডারের নির্দেশ পালন করেছেন মাত্র। এর থেকে দিবালোকের মতো স্পষ্ট যে সেদিন কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। এই একটা ঘটনাই নয়, পরবর্তীতে যখন জওহরলাল নেহরুর ভারতবর্ষে আজাদ হিন্দের বহু সেনার জায়গা হয়নি বা নেতাজি অনুরাগীদের জায়গা হয়নি, তখন এই হাবিবুর রহমান, এমজেড কিয়ানিরা জায়গা পেয়েছিল পাকিস্তানের বুকে এবং পাকিস্তান আর্মিতে তারা যোগদান করেছিল। এবং এক প্রেস কনফারেন্সে স্পষ্টতই হাবিবুর রহমান স্বীকার করেছিলেন কোনো রকম প্লেন দুর্ঘটনা তৎকালীন সময়ে অর্থাৎ 1945 সালের 18ই আগস্ট হয়নি। পরবর্তীতে জাপান সরকার থেকেও আমরা জানতে পারি যে সময়ের উল্লেখ করা হয় তার 3 মাস আগে বা 3 মাস পরে কোনো বিমান দুর্ঘটনা ঘটেইনি। এছাড়াও নেতাজিকে হাবিবুর রহমানের মতে পূর্ববর্তীকালে যখন নানান ব্যাখ্যা দিয়েছেন, বারংবার নিজের ব্যাখ্যাকেই পরিবর্তন করে করে ব্রিটিশ গোয়েন্দা, পুলিশ সবাইকে বিভ্রান্ত করেছেন এই হাবিবুর রহমান, সেই টাইমে তার একটা উক্তি যে তিনি নেতাজিকে উদ্ধার করে বাইরে নিয়ে এসেছিলেন। তো সেক্ষেত্রে অগ্নিদগ্ধ নেতাজিকে যদি তিনি নিয়ে আসতেনই, তাহলে তার হাতের তালুতে নিশ্চয়ই পোড়ার দাগ থাকতো, আগুনে পুড়ে যাওয়ার দাগ ছাপ কিছু তো থাকতো, বা তার শরীরে এত বড় বিমান দুর্ঘটনায় যেখানে 6 জন মারা যাচ্ছে বা যেখানে বিমান কারোর সাক্ষী অনুযায়ী পুরো টুকরো টুকরো হয়ে গেছে, সেখানে সুস্থ স্বাভাবিক অবস্থায় শুধুমাত্র হাতের এই ওপরের তলটা তার পুড়ে গেল, কিন্তু যেভাবে মানে তিনি আগলে ধরে নেতাজিকে আনতে গিয়ে তার হাতের তালুতে কোনো রকম দাগ বা কোনো রকম ক্ষতর চিহ্ন দেখা যায়নি, তা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। আপনারা প্রত্যেকেই সুস্থ মস্তিষ্কে ভিডিওটি দেখছেন, আশা করি আমি যেটুকু তথ্য তুলে ধরলাম তা বিচার করার মতো শক্তি আপনাদের আছে।